প্রিয় শিক্ষার্থীরা, স্বাগতম তোমাদের জার্নি উইথ এইচআরএসে। আজ আমাদের আলোচনার বিষয় হচ্ছে এইচএসসির যে ফিনান্স প্রথম পত্র রয়েছে, সেই ফিনান্স প্রথম পত্রের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় দীর্ঘমেয়াদী অর্থায়ন, মানে ষষ্ঠ অধ্যায়। এই অধ্যায়ের একদম আমরা এ টু জেড আলোচনা করব, মানে প্রত্যেকটি সূত্রের ব্যাখ্যা করব এবং এই সূত্রগুলো আমরা কীভাবে সৃজনশীলে অ্যাপ্লাই করব তাও দেখব। একদম বোর্ড আমরা সৃজনশীলগুলো আমরা এখন সলিউশন করব। আমরা সৃজনশীল থেকে আমরা খুঁজে বের করব কোথায় আমরা কোন সূত্রগুলো অ্যাপ্লাই করব। কথা না বাড়িয়ে আমরা একদম চলে যাচ্ছি আমাদের সৃজনশীলে। এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত বোর্ডটি, ময়মনসিংহ বোর্ড 2025। এটার সৃজনশীল 3 আমরা সমাধান করব। এখানে বলা হচ্ছে মিস্টার সুমন নিচের দুইটি বন্ডের যে কোনো একটিতে বিনিয়োগ করতে ইচ্ছুক, আর দুটি বন্ডের তথ্যাবলী নিচে দেওয়া আছে। একটা হচ্ছে ইস্ট কোম্পানির আর একটি হচ্ছে ওয়েস্ট কোম্পানির। আমরা যদি খেয়াল করি এখানে দেখতে পাচ্ছি যে ইস্ট কোম্পানির মেয়াদ পূর্তির মূল্য দেওয়া আছে 1200 টাকা এবং তার বাজার মূল্য দেওয়া আছে 1080 টাকা এবং তার মেয়াদ হচ্ছে 5 বছর। আর কুপন রেট বলা আছে বা কুপনের হার বলা আছে 9%। এটা হচ্ছে আমাদের ইস্ট কোম্পানির তথ্যাবলী। আর নিচে দেওয়া হচ্ছে ওয়েস্ট কোম্পানি। ওয়েস্ট কোম্পানির তথ্যাবলী হচ্ছে তার মেয়াদ পূর্তির মূল্য হচ্ছে 1200 টাকা এবং তার বাজার মূল্য হচ্ছে 1350 টাকা এবং মেয়াদ হচ্ছে 5 বছর। আর কুপন সুদ হচ্ছে বা কুপন রেট হচ্ছে 12%। এখন আমাদের দেখতে হচ্ছে যে এটা কোন ধরনের বন্ড, আমাদের এটা দেখতে হবে কোন ধরনের বন্ড এটা। এইখানে দেখতে পাচ্ছ যে আমি প্রত্যেকটি সূত্র এখানে লিখে রেখেছি। সাধারণত আমাদের বন্ড হচ্ছে 3 প্রকার: জিরো কুপন বন্ড, চিরস্থায়ী বন্ড এবং কুপন বন্ড। হ্যাঁ, তাহলে আমাদের এই তিনটির বৈশিষ্ট্য কিন্তু 3 রকম। যদি বৈশিষ্ট্য 3 রকম না হতো তাহলে হয়তো বা আমাদের এই তিনটার প্রয়োজন পড়তো না। যে বন্ডের সাধারণত মেয়াদ থাকবে কিন্তু কুপন সুদের হার থাকবে সেটা হচ্ছে জিরো কুপন বন্ড। হ্যাঁ, মানে এখানে কুপন জিরো। আর যে বন্ডের কোনো মেয়াদ নেই, একদম চিরস্থায়ী। চিরস্থায়ী বলতে বোঝাচ্ছে এখানে কোনো নির্দিষ্ট মেয়াদ নেই। যে বন্ডের মেয়াদ নেই কিন্তু কুপন সুদের হার রয়েছে সেটা হচ্ছে আমাদের চিরস্থায়ী বন্ড। আর যে বন্ডের উভয়ই রয়েছে, মানে মেয়াদও রয়েছে এবং কুপন রেট রয়েছে বা কুপন সুদের হার রয়েছে, সেটা হচ্ছে আমাদের কুপন বন্ড। এটা হচ্ছে একটি বড় সূত্র। এখন আমাদের যে উদ্দীপকটা কিছুক্ষণ আগে যে পড়েছিলাম সেখানে কিন্তু এই ইস্ট কোম্পানি এবং ওয়েস্ট কোম্পানি দুটি কোম্পানিরই মেয়াদও ছিল এবং কুপন রেটও ছিল। তাহলে আমরা বলতে পারি এই দুইটি আমাদের হচ্ছে কুপন বন্ড। তাহলে আমাদের যদি এখানে সূত্র অ্যাপ্লাই করতে হয় তাহলে অবশ্যই আমাদের এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে, মানে বড় সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। আমি একটু সূত্রটা ব্যাখ্যা করে দিই। এখানে লিখেছি আমরা ভিভি মানে ভ্যালু অফ বন্ড, উপরে বড় হাতের আই লিখেছি এবং নিচে লিখেছি কেডি এবং গুণ আকারে রয়েছে এটার সাথে একটা অংশ। প্রথমে লিখেছি 1 এবং 1 থেকে আমরা ভি আকারে লিখেছি যে 1/1 যোগ কেডি পাওয়ার এন, এই অংশটা, এবং তার সাথে আবার যুগ আকারে লিখেছি আমরা এমভি এবং এমভিকে আমরা ভাগ করেছি 1 যোগ কেডি পাওয়ার এন দিয়ে। আমি একটু সূত্রটা ব্যাখ্যা করে দিলাম। আমাদের ভিডিওটা হয়তো একটু লেন্দি হতে পারে, কিন্তু আমরা চাচ্ছি যে একদম বেসিক সহকারে যে সূত্রগুলো কিভাবে অ্যাপ্লাই হয় সৃজনশীলে একদম পুরোপুরি ধারণা দিতে, যার জন্য হয়তো একটু বড় হতে পারে। আচ্ছা, কি বলেছি যে এটা হচ্ছে আমাদের কুপন বন্ড, কারণ মেয়াদ এবং কি রয়েছে, কুপন সুদ রয়েছে। এখন আমরা সৃজনশীলে চলে যাই। আবার দেখতে পাচ্ছি সৃজনশীলটিতে তারা গদাকে বলেছে, সৃজনশীলটির গদাকে তারা বলেছে যেন যদি 4 বছর পর ওয়েস্ট কোম্পানি তাদের বন্ডটি 900 টাকায় তলব করে তবে কোন বন্ড হোল্ডারগণ ক্ষতিগ্রস্ত হবে ব্যাখ্যা করো। তাহলে এখানে আমাদের কিন্তু দেখতে হবে কোন সূত্রটি অ্যাপ্লাই করতে হবে। এখানে দেখতে পাচ্ছি বলা আছে যে 900 টাকায় তলব করে, এখানে আমাদের লক্ষণীয় ওয়ার্ডই হচ্ছে এখানে তলব। হ্যাঁ, এখানে আর তলব বলতে বোঝা যাচ্ছে যে এখানে তলব মূল্য হচ্ছে আমাদের 900 টাকা, আর এটাকে আমরা কিন্তু তলব মূল্যকে আমরা সিপি দ্বারা প্রকাশ করি। তাহলে আমাদের এই জায়গায় যে আমরা যে ওয়াইটিএম করি বা ওয়াইটিসি করি, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের সূত্র যদি একটু বিশ্লেষণ করি স্পষ্ট বুঝতে পারবো যে সিপি একমাত্র আমাদের রয়েছে ওয়াইটিসিতে। হ্যাঁ, আর এফভি বা এনএসভি এগুলো রয়েছে আমাদের এই ওয়াইটিএমে। এই জায়গায় আমাদের অ্যাপ্লাই করতে হবে ওয়াইটিসির সূত্রটা। তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে তারা কোন দল ক্ষতিগ্রস্ত হবে। আর সাধারণত আমরা কিন্তু এটা জানি যে ব্যাংকে টাকা জমানোর ক্ষেত্রে আমাদের যদি একদম মেয়াদ পূর্তিতে যদি আমরা টাকাটা তুলি তাহলে কিন্তু আমাদের পূর্ণাঙ্গ সুদের পরিমাণটা পাই। এছাড়া যদি আমরা মেয়াদের পূর্বে উত্তোলন করি তাহলে কিন্তু আমাদের যে রেট দেওয়া থাকে সেই পূর্ণাঙ্গ রেটটা আমরা পাই না, অনেকাংশেই কম পাই। তাহলে এই জায়গায় যে আমাদের ওয়েস্ট ব্যাংকের কুপন রেট হচ্ছে আমাদের এই 12%। আমরা যদি মেয়াদের পূর্বে, মানে এখানে তো মেয়াদ ছিল 5 বছর, আমরা চাচ্ছি যে এই মেয়াদের পূর্বে এটাকে তলব করতে, তাহলে তো আমাদের মেয়াদের পূর্বে কেন বলছি, কারণ এখানে বলা যায় 4 বছর। তাহলে তো আমরা সেম যে আমাদের যে রেটটা দেওয়া ছিল, মানে একুরেট যে রেটটা 12% তা তো পাবো না, আমরা অনেক অংশেই কম পাবো।
এজন্য আমার এখানে ওয়াইটিসিটা নির্ণয় করতে হবে ওয়েস্ট ব্যাংকের। আর ওয়াইটিসি সূত্রটা হচ্ছে এইটা, প্রথমে আমরা বড় হাতের আই লিখবো এবং যুগ আকারে রাখবো, তারপরে আমরা সিপি থেকে এসবি বাদ দিব এবং ভাগ করবো এন দ্বারা, আর নিচে সিপি এবং এসবি যুগ আকারে রাখবো এবং 2 দ্বারা ভাগ করবো এবং ইন্টু আকারে আমরা 2 রাখবো। এখানে কিন্তু আমি ওয়াইটিসির পূর্ণরূপটা বা এই বাংলা নামটাও লিখে রেখেছি যে মেয়াদের পূর্বে আয়ের হার। আর মেয়াদের পূর্বেই তো এখানে বলা ছিল প্রশ্নে, আমরা কিন্তু মেয়াদ ছিল 5 বছর, আমরা কিন্তু চাচ্ছি এটাকে 4 বছরেই তলব করতে, তাহলে তো এখানে মেয়াদের পূর্বেই, এর জন্য আমরা ওয়াইটিসির সূত্রটা এখানে অ্যাপ্লাই করব। এখন কথা হচ্ছে এই প্রত্যেকটির মান আমরা কীভাবে বের করব, যে এসবি সিপি এন বা বড় হাতের আয়ের কাজটা কীভাবে করব। এখানে কিন্তু আমি মিনিং মানে দেখতে পাচ্ছ যে লিখে রেখেছি যে এন হচ্ছে আমাদের ইয়ার বা বছর বা মেয়াদটা, আর বড় হাতের আয় যদি আমরা বের করতে চাই মানে বড় হাতের আয়ের মান, তাহলে কিন্তু আমরা লিখিত মূল্যের সাথে কুপন সুদের হারটা গুণ করব, তাহলে আমাদের বড় হাতের আয়ের মানটা পেয়ে যাব। আর এসবি হচ্ছে আমাদের বাজার মূল্য। এই হচ্ছে মূলত আমাদের তথ্যগুলো, এই তথ্যগুলো অবলম্বনে এখন আর আমরা সলিউশন করব। আমরা গণং লিখে এখানে লিখে দেওয়া আছে, এগুলো যা আছে সব লিখে নিয়েছি এবং সূত্রটাও এখানে লিখে নিয়েছি। তাহলে এই যে সূত্র লিখলাম, এখানে প্রত্যেকটা মান আমরা কিভাবে পেলাম সেগুলো ব্যাখ্যা করব, মানে আয়ের মান এবং সিপি এবং এসবি এগুলো কীভাবে আমরা প্রশ্ন থেকে পেলাম তা একদম আমরা ব্যাখ্যা করার চেষ্টা করব। দেখতে পাচ্ছ এই জায়গায় কিন্তু আমাদের বলা আছে যে ওয়েস্ট কোম্পানির কথা বলেছিল, তাহলে এই ওয়েস্ট কোম্পানি থেকে আমাদের তথ্যগুলো বের করতে হবে। এই জায়গায় আমাদের প্রথমে আমাদের দেখতে পাচ্ছি যে লেখা আছে এমবি, তারপরে লেখা আছে এফবি। এমবি এবং এফবি মূলত এটাকে বলা হয় ফেস মূল্য বা অভিহিত মূল্য, এমবিকেও আমরা বলতে পারি যে অভিহিত মূল্য। এই জায়গায় কিন্তু প্রশ্নে স্পেসিফিকভাবে দেখতে পাচ্ছি যে কোথাও অভিহিত মূল্য কথাটা নেই, এই জায়গায় কোথাও অভিহিত মূল্য কথা নেই, যার জন্যই আমরা এই তার যে মেয়াদ পূর্তির যে মূল্যটা দেওয়া ছিল এটাকে আমরা অভিহিত মূল্য ধরেছি, কারণ এখানে অভিহিত মূল্য বলা নেই। আর অন্য অন্য ক্ষেত্রে এই প্রশ্নে বলা থাকে এরকম যে অভিহিত মূল্য বা লিখিত মূল্য এত টাকা, নেই বিধায় আমরা এই 1200 আমি ধরেছি অভিহিত মূল্য, যার জন্য এখানে লিখেছি 1200। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের দরকার কেডি, মানে প্রতিষ্ঠিত কেডি হচ্ছে আমাদের এই কুপন সুদের যে রেটটা, এখানে আমাদের এই কুপন সুদের রেটটা লিখতে হবে। এখানে কুপন সুদের রেট স্পষ্ট দেখতে পাচ্ছি বলা আছে যে এই 12%, তার জন্য আমরা লিখি যে এই জায়গায় যে কেডি হচ্ছে আমাদের এই 12% এবং এই পার্সেন্টেজটাকে আমরা ভেঙে লিখব 0.12 হবে। আচ্ছা, যেটাকে আমরা আয় দ্বারা প্রকাশ করেছি, আমরা কেডিও লিখতে পারি বা অনেক প্রকাশই রয়েছে, আমরা এটা চাইলে অন্য বর্ণ দ্বারাটাকে প্রকাশ করতে পারি, শুধু কে দ্বারা প্রকাশ করতে পারি। তারপরে এখানে বড় হাতের আয়ের মানের দরকার আছে। বড় হাতের আয় বের করতে গেলে আমাদের অভিহিত মূল্যকে কুপন সুদের রেট দ্বারা গুণ করতে হয়, তাহলে অভিহিত মূল্য তো উপরে আমরা বেরিয়ে করেছি 1200, তাহলে 1200কে আমরা কুপন সুদের হার যে ছিল 12% সেটা দ্বারা আমরা গুণ করবো, তাহলে আমাদের কাঙ্ক্ষিত বড় হাতের আয়ের মান বেরিয়ে হবে 144। এখন দরকার আমাদের এসবি, মানে আমাদের বাজার মূল্য সেলস ভ্যালু। বাজার মূল্য কিন্তু এখন স্পষ্ট বলা ছিল যে 1350 টাকা, তাহলে আমরা ইজিলি এখানে ব্যবহার করতে পারছি যে 1350 টাকা। আর এন তো এখন হচ্ছে 4 বছর, কারণ এটাকে মেয়াদের পূর্বে বলেছিল 5 বছর লিখতে পারি না, 4 বছরই লিখবো। আর সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট ছিল আমাদের সিপিটা, কারণ এই সিপি দ্বারা আমরা এই সূত্রটাকে ধরেছিলাম যে এখানে আমাদের এ ওয়াইটিএম হবে, তাহলে সিপি মানে তলব মূল্য হচ্ছে 900 টাকা। হ্যাঁ, আর এছাড়াও এখানে কিন্তু 4 বছর দেওয়া আছে, আর এখানে মেয়াদ ছিল 5 বছর, যেহেতু বছর কম বা সময়ের আগেই, এর জন্য আমরা বলতে পারি যে ওয়াইটিসি হবে ইল টু আমাদের কল্ড। তারপরে এখানে সূত্রটা লিখিয়েছি, এখন জাস্ট করে মানগুলো লিখবো। আমরা তো অলরেডি লিখিয়ে রেখেছি যে আয়ের মান হবে আমাদের 144, আমরা এখন লিখি। তাহলে আমাদের বড় হাতের আয়ের মান লিখলাম 144, সিপির মান ছিল 900 লিখলাম, বিগ চিহ্ন তো বিগ চিহ্নই, এবং আমাদের এসবির মান ছিল 1350 লিখলাম, এন ছিল 4 বছর। আবার সিপির মান লিখলাম, যুগ চিহ্ন দিলাম, আমাদের এসবি লিখলাম, এটাকে ভাগ করলাম 2 দ্বারা। এখন কাজ হচ্ছে এটা তো যা ছিল লিখবই, আমাদের এটা থেকে এটাকে আমাদের ক্যালকুলেটরের সহযোগিতা এটা থেকে এটা বাদ দিব, যা আসবে তাকে আমরা 4 দ্বারা ভাগ করব। এটা থেকে এটা বাদ দিয়ে 4 দ্বারা ভাগ করার পরে আমাদের এসেছে এরকম যে প্রথমে আমাদের মাইনাস চিহ্ন এসেছে এবং তারপরে এসেছে 112.5 লিখলাম, 112.5। আর নিচের কাজ হচ্ছে এইটাকে এটা দ্বারা আমরা যোগ করতে পারবো, যোগ করার পর এটাকে আমরা 2 দ্বারা ভাগ করবো, তাহলে পাবো এরকম 1125। আরেকটু কাজ এখন বাকি, শুধু এটা থেকে এটা বাদ দিব, এটা থেকে এটা বাদ দেওয়ার পরে আমাদের এই ভ্যালুটা থাকছে এবং নিচে যা ছিল তাই, আর গুণাকার যা ছিল লিখলাম 100। এখন কথা হচ্ছে এটাকে এটা দ্বারা ভাগ করব, 100 দ্বারা গুণ করব, আমাদের কাঙ্ক্ষিত উত্তর আমরা পেয়ে যাব। এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর 2.80%। এখন হচ্ছে আমাদের কমেন্ট করার পালা। তারা কিন্তু বলেছিল যে 4 বছর পর যদি এটাকে তলব করা হয় তাহলে কারা ক্ষতিগ্রস্ত হবে। এখানে কিন্তু
কুপন রেট ছিল 12%, আর যদি তারা এই 4 বছর আগে এটাকে তলব করে ফেলে তাহলে মাত্র তারা পাবে 2.80%। তাহলে অনেক অংশে তারা কম পাচ্ছে। তাহলে আমরা বলতে পারি, আমরা নিচে লিখে দেবো এই জায়গায়, যে মূলত তলবযোগ্য যারা বন্ড মালিক তারাই ক্ষতিগ্রস্ত হবে, কারণ এখানে পাওয়ার কথা ছিল 12% আর পাবে মাত্র 2.80%। এই হচ্ছে আমাদের গদাগ। তারপরে হচ্ছে আমাদের ঘদাগ। ঘদাগে দেখতে পাচ্ছি এখানে বলা হচ্ছে যে মিস্টার সুমনের কোন কোম্পানিতে বিনিয়োগ করা উচিত, বন্ডের অন্তর্নিহিত মূল্যের ভিত্তিতে বিশ্লেষণ করো। বন্ডের অন্তর্নিহিত মূল্য মানে বন্ডের বর্তমান মূল্য, যেটাকে আমরা বলবো ভিবি। এই হচ্ছে আমাদের যে সূত্রগুলো, কারণ আমরা দেখেছিলাম দুটি বন্ডেরই কী রয়েছে, মেয়াদ এবং কুপন সুদের হার রয়েছে। তাহলে আমাদের এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে উভয় ক্ষেত্রে। যদি আমাদের দুটিরই মান বের করতে হয় অন্তর্নিহিত মূল্য, আমরা কিন্তু এই সূত্রটা অ্যাপ্লাই করব। প্রথম অংশ আমাদের হবে এটা, বড় তারাইকে আমরা কেডি দ্বারা ভাগ করব, এবং এর থেকে এরপরের সাথে এই পরের অংশের সাথে আমরা দেখতে পাচ্ছি গুণ আকারে রয়েছে, কিন্তু এখানে লিখবো আমরা 1 থেকে একটা অংশ আমরা বি আকারে রাখবো। একটা অংশ বলতে আমি বুঝিয়েছি যে 1কে ভাগ করবো আমরা 1 যোগ কেডি পাওয়ার এন দিয়ে, আর এই অংশটাও এই সাথে যোগ আকারে থাকবে। এমবিকে আমরা ভাগ করবো 1 যোগ কেডি পাওয়ার এন দিয়ে। হচ্ছে আমাদের কুপন বন্ডের সূত্রটা বা অন্তর্নিহিত মূল্য নির্ণয়ের সূত্র। আমরা চাইলে কিন্তু এই কেডিকে এই জায়গায় ভাগ আকারে রাখতে পারি, কারণ এই কেডি কিন্তু এই পুরো সূত্রের সাথে সম্পর্ক ভাগেরই, মানে আইকে আমরা কেডি দ্বারা ভাগ করেছি। আমরা চাইলে কিন্তু এই কেডিকে এই জায়গায় কিন্তু লিখতে পারি, কারণ এইখানেও ভাগের সম্পর্ক, এইখানে কিন্তু ভাগের সম্পর্কই থাকবে, আমরা এইভাবে লিখতে পারি। এখন আমাদের এটার দেওয়া আছেগুলো লিখব। আমরা প্রথমেই করব ইস্ট কোম্পানির। দেখতে পাচ্ছ যে এখানে দেওয়া আছে যে ইস্ট কোম্পানির যে তথ্যগুলো, ইস্ট কোম্পানির অভিহিত মূল্য লিখেছে বা এই এফভি লিখেছে, 1200 টাকা দেওয়া ছিল স্পষ্ট। তারপরে হচ্ছে কুপন সুদের হার, যেটাকে আই দ্বারা বা কেডি দ্বারা প্রকাশ করেছে, সেটা হচ্ছে 9%। 9%কে যদি আমরা ভাঙি, এখানে 9% ছিল, 9%কে ভাঙলে এরকম হবে 0.09। আর যেটা ছিল আমাদের যে বড় হাতের আয়ের মান, সেটাকে আমরা অভিহিত মূল্যকে কুপন সুদের হার দ্বারা গুণ করব। তাহলে অভিহিত মূল্য ছিল 1200 টাকা, যদি কুপন সুদের হার দ্বারা গুণ করি তাহলে আমাদের হবে 108। আর মেয়াদ তো 5 বছরই, কারণ এখন তো আর বলা নেই যে এই 4 বছর বা 3 বছর এরকম কিছু বলা নেই। তারপর হচ্ছে এমবির তো অভিহিত মূল্য বা আমাদের এফবি সেম, এমবি এবং এফবি সেম, তাহলে এটাকে আমরা আবার নতুন করে লিখলাম যে আমাদের 1200। এখন হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত প্রত্যাশিত আয়ের হার। এই জায়গায় তাদের প্রত্যাশিত আয়ের হারটা উল্লেখ করতে হবে এই কারণেই, কারণ এখানে কিন্তু আমাদের স্পষ্ট আকারে দেখতে পাচ্ছি যে কেডি রয়েছে, কিন্তু এই জায়গায় যে এই আয় দ্বারা কিন্তু আমরা কুপন সুদ হারকে বুঝিয়েছি, আর এই জায়গার যে কেডি এটা দ্বারা মূলত আমাদের প্রত্যাশিত আয়ের হারকে বুঝিয়েছি, কারণ এখানে সুদের হার মূলত দুইটি, একটা হচ্ছে কুপনের আর একটা হচ্ছে প্রত্যাশিত আয়ের হার। এই ব্যবধানটা আমাদের বুঝতে হবে। তাহলে কেডি হচ্ছে আমাদের প্রত্যাশিত আয়ের হার, আর এটাকে যদি আমরা ভাঙি তাহলে এরকম হবে। এখন আমাদের সূত্রটা অ্যাপ্লাই করতে হবে, যে আমি কিন্তু বলেছিলাম এই আয়ের নিচেও আমরা কেডি লিখতে পারি, বা এই কেডিটাকে এই পুরোটার সাথে ভাগাকারে লিখলেও হয়। তাহলে আয়ের মান আমাদের যা ছিল লিখলাম, আমরা ব্র্যাকেট ইউজ করলাম, আমাদের এক তো একই ছিল, বিগ চিহ্ন, উপরে যা ছিল তাই লিখলাম, এখানে যা ছিল তাই লিখলাম, যুগ চিহ্নের উপরে কেডি লিখলাম, কেডি যা ছিল আমরা ভাঙার উপরে লিখবো, আর তার উপরে পাওয়ার হিসেবে ছিল আমাদের এন ছিল 5 বছর, এবং নিচে ভাগাকার রয়েছে কেডি, আর কেডির মান তো আমরা জানি 0.10। আমরা তারপরে যুগ চিহ্ন দেবো, এরপর লিখবো এমবি মানে হচ্ছে অভিহিত মূল্য বা আমাদের হচ্ছে ম্যাচুরিটিগুলো বা লিখিত মূল্য 1200 টাকা। আর এই জায়গায় যা ছিল তাই লিখলাম, শুধু কেডির মানটা আবার বসালাম 0.10, আর আবার আমরা পাওয়ার হিসেবে লিখলাম বছরটা। এদিকে যা ছিল তাই লিখবো। এই পুরোটা একসাথে আমাদের ক্যালকুলেশন করা যায়, এই পুরোটা একসাথে ক্যালকুলেশন করে আমরা মান পেয়েছি এটা যে 3.7908, আর এই পুরো অংশটা যুগ আকারে রয়েছে, যার জন্য আমরা যুগ চিহ্ন দিয়ে এই ক্যালকুলেশনটা করে তারপরে লিখেছি যে 745.11। এখন এই দুইটার সাথে সম্পর্ক যদি গুণের, এটা গুণ করে লিখবো এই জায়গায়, এবং এটা তো এটাই জাস্ট এটা এখন যোগ করে দেবো, আমাদের কাঙ্ক্ষিত মান পেয়ে যাবো। সেটা হচ্ছে 1154.সামথিং। এটা হচ্ছে আমাদের এই ইস্ট কোম্পানির। তারা তো বলেছিল উভয় কোম্পানির বের করতে হবে, তাহলে এখন আমাদের ওয়েস্ট কোম্পানিরও বের করতে হবে। তাহলে ওয়েস্ট কোম্পানির মানগুলো লিখবো। এই কুপনের মানটা কিন্তু আমরা কিছুক্ষণ আগেও বের করেছিলাম গদাগে, যে আয়ের মানটা 144 লিখে নিলাম সহজেই। এমবি বা ম্যাচুরিটি বিল 1200 ছিল, এন ছিল আমাদের 5, এখানে কমানোর কোনো উপায় নেই, আর প্রতিষ্ঠিত আয়ের হার তো 10%ই উভয়ের জন্য। এখন জাস্ট সূত্রটা অ্যাপ্লাই করব। সূত্রটা হচ্ছে এটা লিখলাম, তারপরে মানগুলো লিখলাম। এখানে যা ছিল আমাদের বড় হাতের আয়ের মান, এটা তো এটাই, এখানে শুধু কেডির মানটা চেঞ্জ করে লিখলাম 0.10, এবং পাওয়ার হিসেবে আমরা বছরটা দিয়ে দিলাম। আর এই জায়গায় কেডির মানটা লিখলাম 0.10, আর এই জায়গায় লিখলাম এমবির মান 1200, এবং নিচের পার্টটা যা লিখলাম শুধু আমরা কেডির মান এবং এনের মান বসালাম। এখন কাজ কি? এখন কাজ হচ্ছে আমাদের
এই পুরোটাকে ক্যালকুলেশন করা এবং এই ক্যালকুলেশন করা যা পাবো তার সাথে এটাকে গুণ করে দেবো। তাহলে আমাদের মান দাঁড়াবে এরকম যে 545 সামথিং, আর এই দিকে ক্যালকুলেশন করার পরে আমরা পাবো 745 সামথিং, আর তাদের সম্পর্ক হবে যোগের। এখন এটা যদি যোগ করি আমাদের উত্তর বেরোচ্ছে যে 1290। এখন যদি চিন্তা করি যে আমাদের কোনটা গ্রহণযোগ্য হবে, তাহলে তাদের মূল্যের যদি একটু পার্থক্যটা দেখি তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো। এখানে আমাদের অন্তর্নিহিত মূল্য বেরিয়েছে 1290, আর এটার বাজার মূল্য মানে এটা হচ্ছে আমাদের কি এই ওয়েস্ট কোম্পানির তাহলে ওয়েস্ট কোম্পানির বাজার মূল্যটা দেখি। ওয়েস্ট কোম্পানির বাজার মূল্য হচ্ছে এখানে এই 1350 টাকা। তাহলে বাজার মূল্য থেকে কিন্তু আমাদের অন্তর্নিহিত মূল্যটা কী হয়ে গেছে, কম হয়ে গেছে। তাহলে এটা গ্রহণযোগ্য হতে পারে না, অবশ্যই বাজার মূল্য থেকে বেশি হতে হবে আমাদের অন্তর্নিহিত মূল্যটা। এখন যদি আমরা ওইটা দেখি, আমাদের ইস্ট কোম্পানির অন্তর্নিহিত মূল্য বেরিয়েছিল আমাদের এই 1154 সামথিং। তাহলে 1154, আর এই দিকে কিন্তু এই তার বাজার মূল্যটা হচ্ছে 1080। তারপরে আমরা বলতেই পারছি যে এই 1080 থেকে এটা যথেষ্ট বেশি, তাহলে আমাদের গ্রহণযোগ্য হবে এটাই, ইস্ট কোম্পানি।